প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আমি এসেছি। প্রথমেই তোমাদের সামনে আছে বোর্ডটি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা বানান, হ্রস্ব ইকারের এবং দীর্ঘ ইকারের ব্যবহার, সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। আসলে বাংলা বানান বাংলা ভাষাকে জানা এবং বুঝে প্রয়োগ করার সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। সুমাইয়া পারভিন আছো, যারা আছো সকলের জন্য শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি। তো আগে বোর্ডটি দেখো, আমি কথা বলে এটি বুঝিয়ে দেব। তোমাদের সামনে আছে, দেখো, হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের ব্যবহার। তো এটি সম্পর্কে আজকে আমরা জানব। বিরাট বিস্তারিত একটি বিষয় বাংলা বানান। বাংলা ভাষাকে শুদ্ধরূপে জানা, বোঝা এবং প্রয়োগ করার জন্য এটি অপরিহার্য একটি বিষয়। তো আমাদের বানানে হ্রস্ব এবং দীর্ঘই বারবার আমরা কনফিউজড হই, কী করব, কিভাবে ব্যবহার করব। তো খুব প্রচলিত যে বানানগুলো আছে, যে রীতি পদ্ধতিগুলো আছে, ওরকমই কয়েকটি নিয়ে আজকে কথা বলবো। অন্য সময় আবার অন্যগুলোর সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। তাহলে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো এবং খাতা কলম নিয়ে বসবে। আমি যা বলবো, বোর্ডে যা আছে সেগুলো বোঝানোর সময় নিজে তুলে নেবে। পরবর্তীতে সেগুলো দেখার এবং বোঝার জন্য তোমাদের জন্য সুবিধে হবে। তো তার আগে বলে নিচ্ছি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কথাগুলো। বিশেষত প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে আমার জন্য যেটি প্রয়োজন তোমাদেরকে জানানো, যে তোমরা 22 সনের এইচএসসি পরীক্ষার্থী। তো সাম্প্রতিক করোনা পরিস্থিতির জন্য গত বছর এবং এবছর যে তোমাদের একাডেমিক যে ইয়ার এবং ক্যালেন্ডার আছে, তাতে দেখা গেছে যে সারা পৃথিবীব্যাপী এগুলোকে আসলে ঠিকঠাকভাবে পালন করা সম্ভব হয়নি। বিশেষ করে সবথেকে বেশি স্থবির হয়ে রয়েছে এই জায়গাটি। যদিও প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির ফলে আমরা দূরে থেকেও কাছে আছি, কিন্তু এটি আসলে সকল শিক্ষার্থীর সমানভাবে এই বিষয়টি তারা নিতে পারছে কিনা সেটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ কারণে তোমাদেরকে যে ক্লাসে তোমরা যেই বিষয়টি সরাসরি ক্লাসে, আমরা অনলাইন ক্লাস নিচ্ছি একেবারে, তোমরা যেদিন থেকে ভর্তি হয়েছ সেই সময় থেকে এটি শুরু হয়ে গেছে। তারপরেও এই ভার্চুয়ালি যুক্ত হওয়া সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণে নয়। সে কারণে তোমরা যাতে এই সময়টিকে কাজে লাগাতে পারো, সে কারণে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রোগ্রাম শুরু করা হয়েছে। তোমরা দেখছো যে যারা এবার এইচএসসি পরীক্ষার্থী, ডিসেম্বর নাগাদ যাদের পরীক্ষা হবে, তারা কিন্তু এর সঙ্গে একবারে কি বলবো, যে সব থেকে বেশি প্রচেষ্টা নিয়ে কাজ শুরু করেছে। কারণ এর উপরে তাদের মূল্যায়ন হবে। সার্বিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশই অ্যাসাইনমেন্ট। তোমাদের বেলায়ও কিন্তু এটি বলা হচ্ছে বোর্ড থেকে, মন্ত্রণালয় থেকে। ফলে তোমরা যেন এই ব্যাপারটিকে হালকাভাবে না নাও, তোমরা যেন তেনভাবে এগুলো জমা না দাও, সেই ব্যাপারটিকে আবারও গুরুত্বের সঙ্গে আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। গত কয়েকদিন আগে পঞ্চম গ্রেডের তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। ষষ্ঠ গ্রেডের অ্যাসাইনমেন্ট কিন্তু তথ্য প্রযুক্তি, তারপর হচ্ছে রসায়ন, ব্যবস্থাপনা, এগুলোর কিন্তু আবার অ্যাসাইনমেন্ট এসেছে। তো তথ্য প্রযুক্তি সবার আছে, বাদ বাকি যারা সায়েন্স, আর্টস এবং কমার্স আছো, তারা তাদের যে গ্রেড আছে, চতুর্থ, পঞ্চম বা তৃতীয় গ্রেড, সেখান থেকে তোমাদের কিন্তু আবার একটা করে সাবজেক্ট আছে। ইসলামের ইতিহাস আছে। তো এগুলো
তোমাদের যেটা করতে হবে, অবশ্যই যথাযথ প্রক্রিয়া বা নিয়ম পালন করে উত্তর তৈরি করতে হবে। ব্যাপারটা এইরকম যে হ্যাঁ, এটি তো তুমি বাসায় বই থেকে দেখবে, তুমি আমরা যে ক্লাস নিচ্ছি বা যে বিষয়ের যে শিক্ষক আছেন তিনি তোমাকে ওই বিষয়টা ক্লাসে, তোমাদের এই অনলাইন ক্লাসে কিন্তু বুঝিয়েও দিচ্ছেন যে তোমরা কিভাবে উত্তর তৈরি করবে, কিভাবে, মানে উত্তরটা বলে দিচ্ছেন না, কিন্তু উত্তর তৈরি করার যে গাইডলাইন সেটা তারা দিচ্ছেন বোর্ড অনুসারে। আমরা যেমন আমাদের ক্লাসে বাংলা প্রথম পত্রের অপরিচিতা তোমরা জমা দিয়েছো অধিকাংশ শিক্ষার্থী, তারপর ফলা ব্যবহারের রীতি, সেটা আমার ক্লাস আমার মনে আছে আমি যেমন দেখিয়েছি, অন্যরাও তাদের ক্লাসে কিন্তু অনলাইন ক্লাসে এগুলো দেখিয়েছেন। তারপর বিদ্রোহী কবিতা সম্পর্কিত এই ছুটির মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টটি ছিল 3য় গ্রেডের, তখনও কিন্তু আমরা আমাদের ক্লাসে একেবারে ভালোভাবে এগুলো বোঝানোর চেষ্টা করেছি যে প্রশ্নে কী চেয়েছে, তুমি কিভাবে তোমার মূল বইকে সামনে রেখে উত্তর তৈরি করতে পারো। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে তোমাদের যথাযথভাবে অনুসরণ করতে হবে প্রতিটা বিষয়ের। কিন্তু প্রতিটা বিষয়ের যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে বা দেবে 2021, তাদের 3টি বিষয়কে অবলম্বন করে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। তো আর তোমাদের কিন্তু 13টি বিষয়ই আছে, ফলে তোমাকে মনে রাখতে হবে প্রতিটি অ্যাসাইনমেন্ট যথাযথভাবে হতে হবে। প্রথম কথা হচ্ছে অন্যান্য বিষয় কথা আমি জানি না, বাংলা এবং ইংরেজির বেলায় আমি এটা জানি যে এটি কিন্তু একজনের সঙ্গে একজনের হুবহু হবে না। হ্যাঁ, এই ধরো রস্বইকার ব্যবহারের রীতি বা আধুনিক বাংলা বানানের রীতি চাইলেও সেটা মিলতে পারে, কিন্তু উদাহরণ তো একজন যা লিখবে তুমি তাই লিখবে এমন হবে না, একটু আলাদা হবে, তাই না? কিন্তু যেমন ধরো গল্প, কবিতা, উপন্যাস থেকে যখন আসছে তোমরা হুবহু একরকম করে দিচ্ছ। আমি সায়েন্স যারা বিজ্ঞান শাখার শিক্ষার্থী আছে তাদের 1 থেকে 275 এরকম আমরা ভাগ ভাগ করে নিয়েছি এক একজন। সেখানে আমি বেশ কিছু খাতা দেখেছি, মূল্যায়ন করেছি তোমাদের অ্যাসাইনমেন্ট। আমি দেখেছি যে অধিকাংশ শিক্ষার্থীর একই লেখা, একদম সেম লেখা। এখন একটি গল্প থেকে যদি দেয়, আমি বলছি ব্যাকরণ এক হতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু গল্প, কবিতা, একটি রচনা, একটি প্রতিবেদন দিল, সেটা তো তোমার ভাষা তোমার, ওর ভাষা তোমার ভাষা মিলবে না। তো সেই জায়গাটা যখন হুবহু করে দিচ্ছ এবং একই জায়গায় ভুল হচ্ছে, যেই বাক্যটা প্রথমজন ভুল করেছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, এমনকি 12 নম্বর খাতা দেখতে গেলেও একই রকম দেখছি, একই বানান ভুল দেখছি। তার মানে এই প্রবণতাগুলো ত্যাগ করতে হবে। তুমি যা বোঝো বইয়ের উদাহরণ দিয়ে তোমার মতন করে ঠিকঠাক করে, ওই যে ওখানে যা চেয়েছে ওই অনুযায়ী বই থেকে তুলে সুন্দর করে তুমি লিখে, হ্যাঁ তুমি এক্ষেত্রে তোমার সহায়ক গ্রন্থের সাহায্য নিতে পারো, তোমার মূল বই তো পড়বেই, তুমি আমাদের লেকচারগুলো অনুসরণ করতে পারো, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা দাঁড়ায়, লিখতেই পারো। আর A4 সাইজের কাগজে লিখবে, চারদিকে মার্জিন করবে, বটমে, পেজের বটমে মাঝখানে তুমি পৃষ্ঠা নম্বর দেবে, এগুলো বুঝিয়ে শুনে সুন্দর করে তৈরি করবে। আর এরকম ভাগ 1, 2, 3, 4 নম্বর দিয়ে লিখবে না। এই ভাগটা আমাদের দেখা, তুমি লিখবে এই প্রসেসে প্যারা করে, উপশিরোনাম আসতে পারে, নাও আসতে পারে, একবারে পুরো কথাটা তুমি একটা পেজে লিখে নিতে পারো যে তুমি এই বিষয় এখানে দেখাচ্ছ, সেটা প্যারাওয়াইজ হবে। কিন্তু 1, 2, 3, 4 এই পয়েন্ট কিন্তু যদি পয়েন্ট না চায় তুমি দেবে না। অর্থাৎ যদি তোমাকে বলে 15টি উদাহরণ দাও, তো 15টি তুমি বিদ্রোহী কবিতা থেকে 1, 2, 3, 4 করতে পারো, কিন্তু ওই এটা হচ্ছে ক নাম্বার উত্তর, এটা খ নাম্বার উত্তর, এরকম কিন্তু নয়। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের মতন ক, খ, গ, ঘ না, প্যারা করলেই আমরা বুঝবো যে এই উত্তরের পরপর আছে। তো এই বিষয়গুলো মেনটেন করবে, যত্ন করে করবে। পরীক্ষার আগের দিন, জমা দেওয়ার আগের দিন হুট করে বসে তৈরি করলে এমন না, যখন যেটা আসলো স্যাররা বোঝাচ্ছেন ক্লাসে ওটা দেখে ওদিনই রাফ করলে, তারপর একটা সময় উঠিয়ে জমা দিয়ে দিলে। আর এখন যেহেতু মোটামুটি সব কিছু স্বাভাবিকতার দিকে যাচ্ছে, যেগুলো জমা পড়েনি আমরা কিন্তু খুব শীঘ্রই কলেজ কর্তৃপক্ষ ডেট দেবেন, এবং তার জন্য অবশ্যই প্রস্তুতি রাখো, এসে জমা দিয়ে যেতে হবে, একদিনও কিন্তু তখন দেরি করা যাবে না। আর যারা এখন পর্যন্ত তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট বা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বলা হয়েছিল জমা দাওনি, তারা অবশ্যই শীঘ্র যোগাযোগ করে সেটার জন্য প্রস্তুতি নিয়ে ডেট হওয়া মাত্রই জমা দেবে, কলেজে যোগাযোগ করবে। ঠিক আছে, তাহলে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বললাম, কারণ অ্যাসাইনমেন্ট
জরুর, এটা আমার বোঝানোর দায়িত্ব ছিল। এবার আমরা চলে আসি বাংলা বানানে। দেখো আমরা হ্রস্বইকার এবং দীর্ঘইকারের ব্যবহার নিয়ে কথা বলছি, কিন্তু শুরুতেই আছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম মানে বাংলা ভাষা জন্ম 1000 বছরের পুরনো এই বাংলা ভাষা, কিন্তু বাংলা ভাষার তো একটা ভাষা তো হুট করে একদিনে, মানব শিশুর মতো একদিনে জন্ম, বা কোনো প্রাণী এর মতো একটা নির্দিষ্ট দিনক্ষণে জন্মায় না। ভাষা আসলে দীর্ঘদিন ধরে চলতে 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 ব্যবহৃত হতে হতে পরিবর্তনের মধ্য দিয়ে একটি নতুন ভাষায় একটা দীর্ঘ সময় পরে বোঝা যায় এটি একটি নতুন ভাষা। তো ভাষা রূপান্তর বা পরিবর্তনের ক্ষেত্রে অনেক নিয়ামক থাকে। বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত থেকে, কেউ বলে বাংলা ভাষা গৌড়ীয় প্রাকৃত থেকে, বঙ্গকামরূপী থেকে বাংলা ভাষার জন্ম ঘটেছে। তো এই প্রাকৃত জন হচ্ছে এই অঞ্চলের, ভারতবর্ষের একেবারে আদি মানুষ যারা যারা এই ভূমিতে সবচেয়ে প্রথম হয়তো এসেছে, যারা এখানে হয়তো প্রথম এসে বসবাস করেছে, যেসব মানুষ ভূমিজীবী, প্রকৃতিজীবী মানুষ, তারা কৃষি কর্ষণ করে ফসল ফলিয়ে জীবনযাপন করেছে, তারা পশু শিকার করে জীবনযাপন করেছে, তারা মাছ ধরে জীবনযাপন করেছে। এইসব সাধারণ মানুষ, কৌম সমাজের মানুষের ভাষাই কিন্তু প্রাকৃত ভাষা। তো ভারতবর্ষের এই প্রাকৃত ভাষার পাশাপাশি আমরা দেখি যে এখানে প্রায় 4000 বছর আগে আর্যরা এসেছিল, এরিয়ানরা, সেটা হচ্ছে ভলগা নদীর পূর্ব তীর থেকে তারা এই মধ্য এশিয়া হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল। এবং আর্যরা অ্যাকচুয়ালি মানুষ মাত্রই যাযাবর, কিন্তু প্রাচীন সমস্ত যাযাবর জাতিগুলোর মধ্যে আর্যরা অন্যতম। তো ওরা এই পূর্ব ইউরোপ থেকে মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল ছড়িয়ে পড়ে ওরা কিন্তু ওদের একটি শাখা তোমার ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ভারতবর্ষে প্রবেশ করে। মানে তখন তো ভারতবর্ষের আলাদা কোনো জায়গা ছিল না, টোটালটা একেবারে পাকিস্তান সহ, মানে আফগানিস্তান হয়ে ভারতবর্ষ, পাকিস্তান সহ বাংলাদেশ সহ ভারতবর্ষে প্রবেশ করেছিল। তো তারা তাদের যে ভাষা, এরিয়ান ভাষা বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেই আর্য ভাষাটাকে তারা এনেছিল এবং ওই ভাষাটাকে আমরা বলছি বৈদিক ভাষা। বৈদিক ভাষার তোমার পরবর্তীতে বৈদিক ভাষা দীর্ঘদিন ব্যবহৃত হওয়ার পর এটাকে সংস্কার করা হয়। সংস্কার করার কারণে এই ভাষার নাম হয় সংস্কৃত। পাণিনির নাম তোমরা শুনেছ, বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি তার অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থে এই সংস্কৃত ভাষা, বৈদিক ভাষা প্রাকৃত ভাষার সঙ্গে যুক্ত হয়ে এর যে বৈশিষ্ট্য সেগুলো রূপান্তরিত হয়ে যাচ্ছিল, তখনই ভাষাটাকে সংস্কার করা হয় এবং এই সংস্কারকৃত ভাষাকে বলা হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃত ভাষারই নাম হচ্ছে তৎসম, মানে তার মানে সমান, সংস্কৃতের সমান। তো অনেক বাংলা ভাষায় 20 ভাগ শব্দ প্রায় আছে তৎসম বা সংস্কৃত ভাষার। তো এই শব্দগুলো আমরা মোটামুটি ওই মানে তৎসম মানে সংস্কৃত ভাষার ব্যাকরণ অনুসরণ করে সেগুলোকে ব্যবহার করি। যেমন এখানে মূর্ধন্য ষ, মূর্ধন্য নয়ের ব্যবহার যেটা আছে সেটা আমরা রক্ষা করি, দীর্ঘইকার যেখানে আছে সেটা রক্ষা করি, হ্রস্বইকার থাকতে পারে সেটা থাকে, দীর্ঘইকার যেখানে আছে সেটা রক্ষা করি। তারপর যুক্ত ব্যঞ্জন, যুক্তাক্ষর যেগুলো আছে সেগুলাকে রক্ষা করি। তার মানে তৎসম শব্দে আমরা সংস্কৃত বানানকে রক্ষা করার চেষ্টা করি। তো এটা বাংলা ভাষায় করা হয়, সে কারণে দেখো বলা হচ্ছে তৎসম শব্দের বানানে দীর্ঘইকার এবং হ্রস্বইকার দুটোই ব্যবহৃত হয়। অর্থাৎ ওখানে যেখানে দীর্ঘইকার আছে আমি দীর্ঘইকার রাখি, যদি দরকার হয় হ্রস্বইকার আমি হ্রস্বইকার রাখি। যেমন হস্তি, পক্ষী, কুম্ভীর, আরও অনেক শব্দ আছে এরকম। আচ্ছা, বাটি। তো আর অর্ধ তৎসম হলো শব্দ, ভাষা তো এক জায়গায় স্থির থাকে না, ভাষা হচ্ছে নদীর মতন। নদী যেমন পর্বত গাত্র থেকে জন্ম নিল, কিন্তু একে আর তুমি ধরে রাখতে পারবে না, সে ঝর্ণা হয়ে নেমে তারপর বাধা পেলে আরেক জায়গায় যাবে, আরেক জায়গায়, এরকম করতে করতে
তার লক্ষ্য কিন্তু সমুদ্রে গিয়ে পড়া, তাকে তুমি কখনোই আটকে রাখতে পারবে না। তাহলে এরকমই আমরা দেখছি যে তোমার এই তৎসম শব্দ যখন আমাদের এই অংশে ব্যবহৃত হতে হতে এটা পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত কিন্তু সাধারণ রূপটা হচ্ছে অর্ধতৎসম। যেমন ধরো বলছে শ্রাদ্ধ, একটু দেখাই আমি, শব্দটা হলো শ্রাদ্ধ, এটা হচ্ছে সেরাদ্দ, হ্যাঁ, এটা হচ্ছে অর্ধতৎসম। পঞ্চ হচ্ছে তৎসম, আমি বলছি পচ্চম, এটা হচ্ছে অর্ধতৎসম। হ্যাঁ, আবার এই শব্দগুলো মানে প্রাকৃতজন ব্যবহার করে যেটা করছে, কিন্তু পরবর্তী সময়ে আমাদের বাংলায় শিষ্ট রূপ, শুদ্ধ রূপ, যেটা আমরা বলছি যে বাংলা ভাষার আসল চেহারা, যেটাকে স্বীকৃতি দিচ্ছে তোমার বাংলা একাডেমি, সেইটাকে আমরা বলছি তদ্ভব। এই তদ্ভব রূপে আমরা শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে সাধ, দন্ত স্বাকার ধ, সেটাকে আমরা বলছি তদ্ভব। পঞ্চ থেকে পঞ্চ, পঞ্চ থেকে পাঁচ, পাঁচ হচ্ছে তদ্ভব। তার মানে তৎসম থেকে রূপান্তরিত, কিন্তু অশিষ্ট হলে অর্ধতৎসম, আর সেটা শিষ্ট রূপ হচ্ছে তদ্ভব। দেশি হচ্ছে ওই যে প্রাকৃতজন বললাম, হাজার হাজার বছর আগে এখানে যারা প্রথম এসেছিল, যে মানুষজন, সাধারণ মানুষ, তারা তাদের শব্দ, তাদের ভাষা, যেমন কোল, মুন্ডা, সবর, এরা যেমন সাঁওতাল, তারপর হচ্ছে কোল, ভিল, যে জাতি আছে, গোষ্ঠী আমাদের প্রাচীন যারা, তাদের আমরা যাদেরকে আদিবাসী বলি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, উপজাতি বলি, তাদের শব্দগুলো হচ্ছে দেশি। মানে তারা কিন্তু আমাদের ভাষার ফাউন্ডার, মানে একেবারে শুরুর তাদের ভাষা, প্রাকৃত ভাষা। এই শব্দগুলো আমরা কি রূপে ব্যবহার করি। আর বিদেশি, দেখো যে এই হাজার হাজার বছর ধরে বাংলার উর্বর ভূমি, ভারতবর্ষের উর্বর ভূমি সকলকে আকৃষ্ট করেছে, এবং বারবার তোমরা দেখো কলম্বাস, ভাস্কো দা গামা, আরও অনেকেই কিন্তু বাংলায়, ইবনে বতুতা, হিউয়েন সাং, কে নয়, তারা বারবার কি করেছেন, পর্যটক হয়ে এদেশে বাণিজ্য করার জন্য, এদেশে বসবাস করার জন্য নানানভাবে তারা কিন্তু এসেছেন, এবং তারা এসেছেন বা আসতে চেয়েছেন। কলম্বাস আসতে গিয়ে কী করেছে, ভুল করে আমেরিকা আবিষ্কার করেছেন। আমেরিকা আবিষ্কার কিন্তু তার লক্ষ্য ছিল না, ভারতবর্ষ আবিষ্কার তার আকাঙ্ক্ষা ছিল। তাহলে আমরা দেখছি যে এই বিদেশি শব্দগুলো, ওই যে যারা এসছেন তাদের ভাষার শব্দগুলো আমাদের এখানে রয়ে গেছে, আমরা নিয়েছি, কৃতঋণ করেছি, এবং তারপর আমাদের ভাষায় ব্যবহার করেছি। ফলে প্রত্যেকটার বানানে হ্রস্ব এবং দীর্ঘই কি প্রভাব, মানে কীরকম হয়, আমরা কিছুটা আজকে জানবো। যেমন 1 নম্বর আছে, দেখো, তৎসম শব্দের বানানে দীর্ঘই, মানে মূলত দীর্ঘই হয়, আবার কিছু কিছু জায়গায় হ্রস্বইকার আছে, সেটা যা আছে তা তোমাকে রাখতে হবে। আমরা উদাহরণ হিসেবে হস্তি, পক্ষী দুটো দেখালাম। তদ্ভব শব্দে এক্ষেত্রে দীর্ঘই হ্রস্বই, অর্থাৎ তদ্ভব শব্দ আবার হস্তি থেকে হাতি হয়েছে, দেখো, পক্ষী থেকে যদি আমি পাখি বলি সেটা কিন্তু দীর্ঘইকার হবে, আবার হ্রস্বইকার। তবে আমরা কি করি এখন, দেখো, অধিকাংশ জায়গায় কিন্তু আমরা হ্রস্বইকার লিখি, কারণ আমি দুটো রীতি যখন সরাসরি একসঙ্গে ব্যবহার করি তখন অনেক সময় লোকে কনফিউজড হয়, সাধারণ মানুষ। আমি যদি একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাই যে শুধু তৎসময় আমি দীর্ঘইকার লিখছি, বাদ বাকিতে আমি হ্রস্বইকার লিখছি, তাহলে বানানটা অনেকখানি সহজ হয়ে যায়। কিন্তু রীতিতে আছে, তদ্ভবেও তুমি একই রকমভাবে দীর্ঘই হ্রস্বই দুটোই ব্যবহার করতে পারো, তবে আমরা প্রেফার করি হ্রস্বইকার। আর অতৎসম বলতে, তদ্ভব এখানে আছে যদিও আলাদা করে দিয়েছি, এক্ষেত্রে অর্ধতৎসম, দেশি বিদেশি প্রত্যেকটার জায়গায় হ্রস্বইকার হবে। চিংড়ি, ঢেকি, এগুলা তোমার দেশি শব্দ। তারপরে হচ্ছে আলমারি, বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দে আমি হ্রস্বইকার লিখবো, দেশি শব্দ হ্রস্বইকার লিখবো। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ সময় তৎসমতেই দীর্ঘইকার হচ্ছে, বাদ বাকি ক্ষেত্রে হ্রস্বইকার ব্যবহার করছি। আচ্ছা, এরপরে দেখো 2, 3, 4, 5 এবং 6, ভালো করে খেয়াল করো। দেখো 2 নম্বরে আছে, এখানে আছে, দেখো যে
প্রাণীবাচক তৎসম শব্দে দীর্ঘ ইকার হয়। প্রাণীবাচক তৎসম কি? যেমন আমরা দেখো উপরে বলেছি যে হস্তি, পক্ষী, তাই না? এগুলা কিন্তু প্রাণী। আবার দেখো আমরা কুম্ভীর, এগুলোকে আমরা বলছি প্রাণীবাচক শব্দ। আবার অতৎসম প্রাণীবাচক শব্দের হ্রস্ব ইকার হয়। সেটা কেমন? যেমন ধরো আমি বলছি বেজি, তারপরে যেমন ধরো হাতি, পাখি, হ্যাঁ, তারপরে বলছি ধরো কুমির, এগুলো সব কিন্তু ব্যাঙাচি, এগুলো সব কিন্তু হ্রস্ব ইকার দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে? যে অতৎসম প্রাণীবাচক শব্দের হ্রস্ব ইকার আর তৎসম প্রাণীবাচক শব্দে দীর্ঘ ইকার। বস্তুবাচক তৎসম শব্দে দেখো, বস্তুবাচক তৎসম শব্দে দীর্ঘ ইকার। সেটা কিরকম? যেমন ধরো তুমি বস্তুবাচক তৎসম শব্দ বলতে তুমি তৎসম শব্দ এই আমি একটু অতৎসমগুলো আগে বলি, তাহলে সুবিধে হবে। যেমন ধরো বস্তুবাচক অতৎসম শব্দ বলতে আমরা বলতে পারি চিরুনি, ঠিক আছে? একটু আগে দেখালাম যে আলমারি, তারপরে হলো তোমার এগুলো হচ্ছে বস্তুবাচক তৎসম শব্দ, অতৎসম শব্দ। তারপরে দেখো আমরা স্ত্রীবাচক তৎসম শব্দ, যেমন ধরো আমরা বলতে পারি, এখানে একটু দেখাই সুবিধে হবে, লিখে দিলে বোধহয় সুবিধে হয়। উদাহরণগুলো যদি একটু লিখি আমার মনে হয় তোমাদের জন্য সুবিধে হবে। দেখো উদাহরণগুলো লিখছি, সুবিধে হচ্ছে। হ্যাঁ, এখানে আমরা যাচ্ছি কোথায়? স্ত্রীবাচক এই অংশটাতে যাচ্ছি। দেখো স্ত্রীবাচক তৎসম শব্দ, যেমন ধরো তৎসম স্ত্রীবাচক দেখাচ্ছি, আর হচ্ছে অতৎসম, অতৎসম অতৎসম। দেখো এখানে আমি এখানে লিখছি কি তোমার প্রেয়সী, ঠিক আছে? তারপর গোয়ালিনী, দেখো দীর্ঘ ইকার কিন্তু। জেলেনি, এগুলো সব তৎসম। মালিনী, তৎসম স্ত্রীবাচক শব্দে দীর্ঘ ইকার হচ্ছে। অতৎসম গুলো দেখো দাদি, নানি, তারপর হচ্ছে চাচি, মামি, এগুলো দেখো আমরা সব কিন্তু হ্রস্ব ইকার দিয়ে লিখছি, কারণ এগুলো অতৎসম। তারপরে দেখো বিশেষণবাচক শব্দে যদি আসি, যেমন ধরো প্রবাসী, তৎসম। জ্ঞানী, মানে, জ্ঞানী, গুণী, মানে, এগুলো সব তৎসম বিশেষণবাচক। অতৎসম বিশেষণবাচক গুলো যদি লিখি, যেমন ধরো আসমানি, ঠিক আছে, বেগুনি, তারপর ধরো মাস্টারি, ডাক্তারি, সব কিন্তু হ্রস্ব ইকার যুক্ত করে। আচ্ছা, তারপরে দেখো ইউ প্রত্যয় যুক্ত হলে যদি আমরা করি, ধরো মঙ্গোলীয়, আরবীয়, ইউ প্রত্যয়ের কারণে এখানে দীর্ঘ ইকার হলো। হ্যাঁ, আবার আলি প্রত্যয় যুক্ত হলে এগুলো হলে কি হয়? হ্রস্ব ইকার হয়। সেটা একটু দেখাই। আলি প্রত্যয় যুক্ত হলে দেখো সোনালী, দেখেছো? সোনালী, রূপালী, মিতালি। হয়তো তুমি এগুলো আগে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দিয়ে লিখতে, এখন কিন্তু এগুলো হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। তারপরে যেমন ধরো একাকিত্ব, স্থায়িত্ব,
ঠিক আছে। তারপর কি, এগুলো রস্বইকার দিয়ে। আবার একটা তা প্রত্যয় যুক্ত হলে প্রতিযোগিতা, সহযোগিতা, বিরোধিতা, দেখেছো? এগুলো আমরা কিন্তু রস্বইকার দিয়ে লিখব। তাহলে আমরা যেটা করছি যে আমাদের একটু ভালো করে খেয়াল করে নাও, আমরা কি দেখলাম, তৎসম শব্দ অধিকাংশ সময়ে কি হচ্ছে, দীর্ঘইকার হচ্ছে। অতৎসম তার মানে তদ্ভব, দেশি, বিদেশি, এই সবগুলোতে রস্বইকার হবে। তারপরে আবার বলছে যে স্ত্রীবাচক অতৎসমে দীর্ঘইকার হবে, স্ত্রীবাচক তৎসমে রস্বইকার হবে, বিশেষণবাচক তৎসমে দীর্ঘইকার হবে, বিশেষণবাচক অতৎসমে রস্বইকার হবে। ইয় প্রত্যয় যুক্ত হলে দীর্ঘইকার হবে, আলি প্রত্যয় যুক্ত হলে রস্বইকার হবে, তয় বাফলা প্রত্যয় যুক্ত হলে রস্বইকার হবে, তা প্রত্যয় যুক্ত হলে রস্বইকার হবে। তারপরে আমরা বলছি যে প্রাণীবাচক শব্দে তৎসম শব্দে দীর্ঘইকার হবে, অপ্রাণীবাচক শব্দ প্রাণীবাচক অতৎসম শব্দে রস্বইকার হবে। এইভাবে কিন্তু আমরা রস্বই দীর্ঘইকারগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি আমাদের বানানের যে সংকট থাকে, কোনটা রস্বইকার লিখবো কোনটা দীর্ঘইকার লিখবো, সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। তো আমি আজকে যে বিষয়গুলো জানালাম সেগুলো তোমাদের মূল বই, ব্যাকরণ বইতে দেখবে। বিগত বছরের বোর্ড প্রশ্ন কেমন এসেছে এগুলো থেকে সেগুলো সম্পর্কে জানবে, ভালো করে পড়বে, উদাহরণগুলো দেখবে, তাহলে বাংলা বানান সংক্রান্ত জটিলতা অনেকটাই দূর হবে। আর আবারও বললাম যে আজকে এখানে রাখতে চাচ্ছি, সময়ও শেষ। তো তোমরা ভালো করে বানান রস্বই দীর্ঘই যেমন পড়বে, তেমনি অ্যাসাইনমেন্টগুলো যখন যেটি দেওয়া হচ্ছে সেটির জন্য প্রস্তুতি নেবে। যদি আগে কোনোটা জমা না দিয়ে থাকো, জমার ডেট চলে গেছে, তাহলে ওর জন্য পুরোপুরি প্রস্তুতি নেবে। প্রত্যেক দিন অ্যাসাইনমেন্টের কাজটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে করবে, কারণ এটিতে কিন্তু এইচএসসি পরীক্ষার মূল্যায়নের একটি অংশ তোমাদের জন্য থাকবে। ফলে অবশ্যই এটিকে গুরুত্বের সঙ্গে দেখবে। তো আজকে পর্যন্ত রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ছাড়া বাইরে যাবে না, অযথা বাইরে গিয়ে ঘোরাঘুরি করবে না প্রয়োজন ছাড়া। সবার জন্য শুভকামনা, দোয়া, আশীর্বাদ রইল। আবারও আগামী ক্লাসে দেখা হবে। সকলকে বিদায় জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।